সজীব আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। আপনার উপরে শান্তি বর্ষিত হোক বলেন তাহলে। আমি আপনাকে কিছু বিষয় প্রশ্ন করতে চাই। করতে পারি তো না? হুম। হ্যাঁ, হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি অনেক যুক্তি দেন। আমার ১ম যুক্তি হচ্ছে ভাই, চুরি করা ভালো না খারাপ? চুরি করা ভালো না খারাপ এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো সেটা আগে একটু বলে নেন। মনে করেন আমি কিছু জানি না। আমি কিভাবে বুঝবো যে চুরি করা ভালো নাকি খারাপ? এটা কি আমি আ জানবো কিভাবে? আমার জানার পদ্ধতিটা কি? আমি আসলে হ্যাঁ, হ্যাঁ, স্পেসিফিক হ্যাঁ, একটা হ্যাঁ। ঘটনার ক্ষেত্রে একটু কথা শুনে নেন, কথা শুনে নেন। একটা হুম, স্পেসিফিক ঘটনার ক্ষেত্রে এটা ভালো নাকি খারাপ সেইটা আমার বোঝার চাইতে আমার কাছে বোঝাটা ইম্পোর্টেন্ট হচ্ছে যে আমরা কি পদ্ধতির মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হব, কোন পদ্ধতির মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হব যে কোন জিনিসটা ভালো নাকি খারাপ। এই পদ্ধতিটা নিয়ে আগে আমাদের আলোচনা করা দরকার। যে হ্যাঁ। ভালো বা মন্দ বুঝেছি, বুঝেছি, এই বুঝেছি ভাই। জিনিসটা বোঝার আপনি বুঝলেই তো হবে না ভাই। অনেক দর্শকরা আমার লাইভ দেখে তাদেরও বুঝতে হবে। এই কারণে আমি খুব সুন্দরভাবে ধীরে, ধীরে যেন তাদের মাথায় ঢোকে। অনেক মাদ্রাসার ছাত্ররা আমার লাইভ দেখে। তারা যেন খুব হুম, ভালোভাবে বোঝে এজন্য আমার খুব সুন্দরভাবে ধীরে, ধীরে বুঝায়, বুঝায় অনেক কিছু বলতে হয়। আপনার সেই ধৈর্যটা থাকতে হবে যে আমার কথা শেষ করতে দিতে হবে। আপনি অধৈর্য হয়ে গেলে বা আপনার সময় কম আচ্ছা। থাকলে আপনি বিদায় নিতে পারেন। কিন্তু আমার কথার মাঝখানে আপনি বারবার বাধা দিয়েন না তাহলে আমার কথা বলতে সমস্যা হয়। যেটা আমি বলতে চাচ্ছি যে চুরি করা, ডাকাতি করা, খুন করা, রাহাজানি করা, কোন একটা কিছু করা বা আমি ভাত খাইতেছি বা আমি ঘুমাইতেছি। এই যে আমাদের যে নানা ধরনের কাজকর্ম আছে, এই কাজকর্মগুলা কোনটা ভালো কোনটা মন্দ এইটা নির্ধারণ করার পদ্ধতিটা যখন আমার কাছে চলে আসবে, আমার কাছে যখন সেই টুলটা থাকবে, তখন আমি সেই টুলটা দিয়ে সমস্ত কিছু যাচাই করে দেখতে পারবো যে শুধু আমার চুরি করা ভালো নাকি খারাপ এর ভিতরে আমার সীমাবদ্ধ থাকতে হবে না। আমার কাছে যখন মেশিনটা থাকবে, মেশিনটা দিয়ে আমি সমস্ত কিছুটা আমার কাছে যখন লিটমাস পেপারটা থাকবে, সেই লিটমাস পেপারটা দিয়ে আমি সমস্ত কিছু এনালাইসিস করে সমস্ত ক্ষেত্রে এই লিটমাস পেপারটা ব্যবহার করে আমরা দেখতে পারবো যে এই কাজটা ভালো নাকি এই কাজটা খারাপ। আমার চুরি করা ভালো নাকি খারাপ এটা জানাটা ইম্পোর্টেন্ট। কিন্তু এর থেকে অনেক, অনেক, অনেক বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে যে সেই মেশিনটা বা সেই লিটমাস পেপারটা আমার হাতে থাকা। যে লিটমাস পেপারটা দিয়ে আমরা কোন কাজটা ভালো, কোন কাজটা মন্দ সেটা আমরা নির্ধারণ করতে পারি বা সিদ্ধান্তে উপনীত হতে পারি। আমাদের আগে জানা দরকার সেই পদ্ধতিটা কি হবে। এখন আমাদের কাছে কিছু পদ্ধতি অলরেডি আছে। একটা পদ্ধতি হচ্ছে যে হিন্দুরা বলতেছে আমাকে গীতা বা বেদের ভিতরে লেখা আছে এটা ভালো, তাইলে এটা ভালো। আর গীতার ভিতরে লেখা আছে এটা খারাপ, তাইলে এটা খারাপ। আবার খ্রিস্টানরা বলতেছে যে আমাকে বাইবেলের ভিতরে লেখা আছে এটা ঈশ্বরে কইছে, এটা করলে ভালো আর ঈশ্বরে যেটা না করছে সেটা হইতেছে খারাপ। এখন খ্রিস্টানরা, হিন্দুরা সেই বইটার উপরে অন্ধভাবে বিশ্বাস করতেছে তারা। আর ওই কাজটা আসলেই ভালো নাকি আসলেই খারাপ সেটার দিকে তো এখন আর তাদের মনোযোগ নাই। তারা মনে করতেছে যে যেহেতু ভগবানে কইছে, যেহেতু ঈশ্বরে কইছে, যেহেতু যীশুখ্রিস্ট কইছে, যেহেতু এটা ভালোই হইব। আমাকে এত বুঝনের কাম নাই। এটা আসলেই ভালো নাকি মন্দ এটা আমাকে বুঝনের কাম নাই। যেহেতু আমাকে যীশুখ্রিস্ট কইছে এটা, আমাকে শ্রীকৃষ্ণ কইছে এটা বা আমাকে রামে কইছে এটা, সুতরাং এটাই ভালো হইব। আবার মুসলমানদের মধ্যেও এই জিনিসটা আছে যে তারা দেখে যে তাদের কোরআনের ভিতরে এটা লেখা আছে নাকি? কোরআনের ভিতরে লেখা থাকলে হাদিসের ভিতরে লেখা থাকলে এটা ভাই ভালো কাম। আর হাদিসের ভিতরে যদি এটা মানা করা থাকে তাহলে এটা ভাই ভালো কাম না। এখন ভালো না খারাপ তাইলে আমি বুঝবো কেমনে? বুঝবো হচ্ছে কোরআন আর হাদিসের ভিতরে এটা আছে নাকি? নবী মোহাম্মদ এটা করছে নাকি? আল্লাহ এটা কইছে নাকি? সেটার উপরে এটা নির্ভর করতেছে। আরো পদ্ধতি আছে। আরেকটা পদ্ধতি হচ্ছে এই যে এগুলা হচ্ছে ধর্মের পদ্ধতি, ভালো বা মন্দ নির্ধারণের ধর্মীয় পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে যেটা পৃথিবীর বড় ফিলোসোফাররা যে জিনিসটা বাইর করছে বা যারা যুক্তিবাদী, যারা শিক্ষিত জ্ঞানী মানুষ তারা যেটা বের করছে, তারা যে জিনিসটা বের করছে যে আমরা কোন অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে কখনো এই সিদ্ধান্তে আসব না যে এই কাজটা কি ভালো নাকি খারাপ। সেটা অন্ধবিশ্বাস বা কোন একটা কেতাবে লেখা আছে, কোন একটা গ্রন্থে লেখা আছে, কোন একটা বেড়ায় কইছে, গুহার ভিতরে কোন একটা বেড়ায় গাঞ্জা-গুঞ্জা খায় কিছু একটা কইছে। এইটার উপরে ভিত্তি করে আমরা কোন কাজটা ভালো নাকি কোন কাজটা খারাপ এই নির্ধারণ আমরা করতে পারি না। এটা করাটা আসলে যৌক্তিক না। যৌক্তিক কোনটা? যৌক্তিক হচ্ছে যে এই কাজটার মাধ্যমে অন্যের ক্ষতি হচ্ছে কিনা, অন্য কেউ ভুক্তভোগী হচ্ছে কিনা, সেইখানে নিজেকে দাঁড় করায়া এই জিনিসটা চিন্তা করতে হবে যে, এই কাজটা যদি আমার সাথে হইতো তাইলে কেমন হইতো? তাইলে কি আমি সেটা একসেপ্ট করতাম? এইভাবে যদি আমরা ভিকটিম এর জায়গাতে নিজেকে বসায় চিন্তা করার যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা দিয়ে যদি আমরা যুক্তি এবং প্রমাণ দিয়ে যদি আমরা ঘটনাটাকে এনালাইসিস করি, তখন আসলে আমরা বুঝতে পারবো যে এই কাজটা করাটা ভালো নাকি খারাপ। তখনই শুধুমাত্র যৌক্তিকভাবে আমরা এই সিদ্ধান্তে উপনীত হইতে পারবো। এইটাকে বলা হয় যৌক্তিক পদ্ধতি। এখন এই যৌক্তিক পদ্ধতিটা আমাদের কাছে আসলো। একটা হচ্ছে ধর্মীয় পদ্ধতি, একটা হচ্ছে যুক্তিবাদীদের পদ্ধতি। এখন আমরা আসি সেই যে চুরি করাটা ভালো নাকি খারাপ। ধর্মীয় পদ্ধতিতে যদি আমরা যাই তাইলে আমরা দেখতে পাই, কোরআনে যেটা বলছে, হাদিসে যেটা বলছে যে, মুসলমানরা যদি কাফেরদেরকে মাইরা তাদের মা-বেটিকে গনিমতের মাল হিসেবে তুইলা নিয়ে আসে,
বা তাদের সম্পত্তি, বিষয় সম্পত্তি যদি তুলে নিয়ে আসে, এটা সম্পূর্ণ হালাল বিষয়। এখানে কোনো সমস্যা নেই। নবী নিজেও এটা করছে, নবীর সাহাবীরাও এটা করছে। মাইয়া মানুষকে, কাফেরদেরকে মাইরা তাদের মা-বেটিকে তুইলা আইনা, তাদের গরু, ভেড়া এগুলা সব সমস্ত জিনিসপত্র লুটপাট করে নিয়ে আসতো নবী মুহাম্মদ। এগুলাকে বলতো গনিমতের মাল। এবং মুহাম্মদ নিজে নিত 1/5 এটারে বলতো খুমুস। আপনি যদি রেফারেন্স চান তাহলে আমি একটু পরে রেফারেন্স গুলো বের করে আপনাকে দেখাবো, অসুবিধা নেই। রেফারেন্স আমরা পরে যাব। আপাতত এই জিনিসটা দেখায়নি যে, এই যে কাফেরদেরকে মাইরা তাদের জায়গা জমি, বিষয় সম্পত্তি, সোনাদানা যে নিয়ে আসলো, এইটা কিন্তু ওই কাফেররা অনেক বছর ধরে ব্যবসা-বাণিজ্য করে, চাকরি-বাকরি করে বা মানে কৃষি কাজ করে অর্জন করছিল, উপার্জন করছিল। এই যে একটু, একটু করে জমাইছিল। কিন্তু ভাই মোহাম্মদ কি একটু করলো? দাঁড় একবারে করাই গিয়া ভাই, হ্যাঁ? ভাই একটু থামাই, একটু থামাই। ভাই আপনার যদি ইম্পোর্টেন্ট পয়েন্ট থাকে তাইলে শুধুমাত্র বলেন। নাইলে হ্যাঁ, আমার হ্যাঁ, ফ্লোটা নষ্ট সেটাই করেন সেটাই না। বলতে চাচ্ছি। ভাই আচ্ছা বলেন। দেখেন, মানে এই যুক্তি তো আমরা বুঝি। আমি আপনাকে মানে আমি বলতে চাচ্ছিলাম আমাদের মূল যে আপনাকে আমি নিয়ে না যেতে আপনি চাচ্ছি এই প্রশ্নের ভিতরে। শুধুমাত্র আপনি একা বুঝলে তো হবে না ভাই। আমার দর্শকদেরও তো বুঝতে হবে। আমরা তো শুধুমাত্র তাহলে আপনার সাথেই যে কথা বলি সেটা তো না। আমি মানে কয়েকশো দর্শকের সাথে এই মুহূর্তে কথা বলতেছি। ৮০০ দর্শকের সাথে এই মুহূর্তে কথা বলতেছি। এই লাইভটা পরে যখন YouTube এ দেওয়া হবে তখন এটা হয়তো আরো ৩০-৪০ হাজার লোক দেখবে। আমি তো আচ্ছা, শুধুমাত্র তো আপনার সাথে কথা হ্যাঁ, বলতেছি বুঝতে না ভাই। পারলাম। হ্যাঁ? হ্যাঁ, বুঝছি। এটা তো আমি তাহলে আমার জনগণের সাথে সাথে আপনাকে তো একটু বেশি কথা বলতে হবে, তাই না? মানে আপনার উত্তর দেওয়ার পর তো আমার আরেকটা প্রশ্ন থাকবে। আপনার যতক্ষণ কথা বলার আপনি ততক্ষণই কথা বলতে পারবেন। যতক্ষণ আমরা আমাদের লাইভে একদম চুনাহাগা মুমিন না হইলে সাধারণত বের করে দেই না। আপনি বসেন, ধৈর্য ধরেন। ধৈর্য ধরে আপনার ফ্লোরের জন্য একটু অপেক্ষা করেন। যেটা বলছিলাম সেটাতে আচ্ছা, হারায় গেলাম যে, নবী মোহাম্মদ এইভাবে মানে কাফেরদের মালামাল লুটপাট করত। মালামাল লুটপাটে অংশ নিত এবং একই কাজ অন্য ধর্মগুলোর ভিতরেও আছে। ওই হিন্দু ধর্মের ভিতরেও আছে, ইহুদি ধর্মের ভিতরেও আছে। যে অন্য মানুষের জিনিসপত্র লুটপাট করাটা এটা তাদের ধর্মে একটা বৈধ কাজ। হ্যাঁ? কোন সমস্যা নেই এটা করলে। বাইবেলের ভিতরে এটা লেখা আছে যে মানে খ্রিস্টানদেরকে মাইরা তাদের জায়গা সম্পত্তি, বিষয় সম্পত্তি সব দখল করে নাও। এটা বাইবেলের ভিতরে বলা আছে। তো দেখা যাচ্ছে যে এইখানে ধর্মীয় মানে ইয়াটা দেখা যাচ্ছে যে এক জায়গায় বলতেছে চুরি করো না, আবার আরেক জায়গায় বলতেছে তোমরা কাফেরদেরকে মাইরা তাদের মা-বেটিকে তুলায় না মানে দাসী দাসী হিসেবে তাদেরকে ভোগ করো। এটা কেমন কথা? আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা যুক্তি দিয়ে এই জিনিসটা চিন্তা করি তো যে চুরি করাটা ভালো নাকি খারাপ? যুক্তি দিয়ে যখন আমি চিন্তা করব তখন আমি দেখব যে একটা মানুষের কাছ থেকে যখন একটা জিনিস চুরি করা হচ্ছে তখন তার ক্ষতি হচ্ছে। সে যেটা উপার্জন করছিল সেই জিনিসটা তার কাছ থেকে কেড়ে নেয়া হচ্ছে এবং যেটার অনুমতি সে দেয় নাই। তাহলে তার যে ব্যক্তির এই সম্পত্তিটা সেই সম্পত্তিটার অধিকারটা ভায়োলেট করা হইলো। এই অধিকারটা ভায়োলেটটা যদি আমার সাথে ঘটতো, তাহলে কেমন লাগতো? আমার সাথে ঘটলে আমারও খারাপ লাগতো। আমার নিজের উপার্জন করা জিনিস এটা যদি আরেকজন নিয়ে যেত আমাকে না বলে বা আমাকে জোর খাটায় যদি নিয়ে যেত, তাইলে আমারও খারাপ লাগতো। সুতরাং এই জিনিসটা আমরা যুক্তি দিয়ে এনালাইসিস করেই শুধুমাত্র দেখতে পারি যে এই কাজটা ইটসেলফ একটা খারাপ কাজ। কারণ এটাতে একজন মানুষের রাইট ভায়োলেট করতেছে। এই যে আমরা যে যুক্তি দিয়ে যে আমরা এই সিদ্ধান্তে আসলাম যে চুরি করাটা খারাপ, এইটার জন্য কোনো অন্ধবিশ্বাসের দরকার পড়ল না, কোনো কেতাবের দরকার পড়ল না, কোনো আল্লাহ ভগবানের দরকার পড়ল না। আমরা স্ট্রেইট ওই কাজটা ভালো নাকি খারাপ সেটার উপরে বিচার বিবেচনা করেই আমরা বুঝতে পারলাম যে এই কাজটা আসলে একটা খারাপ কাজ। এখন এই যুক্তিটা ব্যবহার করে আমরা অন্যান্য ক্ষেত্রেও এপ্লাই করতে পারি। অন্যান্য ক্ষেত্রে এপ্লাই করে আমরা দেখব যে সেই কোন কাজগুলো ভালো, কোন কাজগুলো খারাপ। যেমন ইসলামে যেমন ধরেন শূকর খাওয়া খারাপ। কিন্তু এখন আমরা দেখতেছি ইউরোপে মানুষ শূকর খাচ্ছে। তাদের কোন শারীরিক সমস্যা হচ্ছে না। আ মানে বিন্দাস চলতেছে, ফিরতেছে, খাইতেছে, দাইতেছে। ইসলামে বলা আছে সুদ নেয়া হারাম। আমরা দেখতেছি সারা পৃথিবী চলতেছে সুদের উপরে। সমস্ত ব্যাংকিং সিস্টেম চলতেছে সুদের উপরে। ইসলাম বলতেছে সংগীত শোনা হারাম। মিউজিক সহ সংগীত শোনা হারাম। আমরা দেখতেছি সারা পৃথিবীর মিউজিক ইন্ডাস্ট্রি মানে বুস্ট করতেছে এবং মিউজিক অত্যন্ত চমৎকার একটা জিনিস। এটা কোন অনৈতিক কাজ না। মিউজিক শোনা কোন অনৈতিক খারাপ কাজ না। এই জিনিসটা আমরা সহজেই বুঝতে পারি যে মিউজিক একটা ভালো জিনিস। মানুষের মানে মনের যে গভীর ইয়াগুলা আছে, ইমোশন গুলা আছে সেই ইমোশন গুলা মিউজিকের ভেতরে পাওয়া যায়। তাহলে আমরা দেখতেছি যে এই ধর্মীয় অন্ধবিশ্বাসের নীতি-নৈতিকতা একটা বাজে নীতি-নৈতিকতা শুধুমাত্র যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে যেই নীতি-নৈতিকতা আমরা তৈরি করতে পারি বা যে নীতি-নৈতিকতার যে পদ্ধতি আমরা নীতি-নৈতিকতা কিনা সেটা আমরা পদ্ধতিটা যে আমরা বের করতে পারি, এইটাই হচ্ছে একমাত্র পদ্ধতি। এছাড়া আর কোন পদ্ধতি নাই। মোহন ভাই আপনি কি এটার সাথে অ্যাডিশনাল কিছু বলবেন? যে আমরা কিভাবে হ্যাঁ, চুরি জিনিসটা যে আল্টিমেটলি খারাপ ভাইয়া মানে আমরা 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 যদি একটা কিছু ব্লাইন্ডলি বিলিভ করি, কথার কথা যদি আপনি ধরেন যে একটা গ্রন্থে লেখা আছে যে এই কাজটা করা খারাপ আর এই কাজটা করা ভালো। এইটার উপরে বেসিসে যদি আমি সবসময় যদি আমি রিজিড ভাবে আমার মোরালিটির কথা চিন্তা করি তখন রিয়ালিটির সাথে কিন্তু ভাইয়া এটা যাবে না। কারণ রিয়ালিটিতে মোরালিটির ব্যাপারটা কিন্তু সাবজেক্টিভ। মানে প্রত্যেকটা সিচুয়েশন অনুযায়ী আপনার মোরালিটির ডায়নামিক্স গুলা চেঞ্জ হয়। তো ইন দ্যাট কেস আসলে আপনি মানে যদি একদম রিজিড একটা প্রিন্সিপালে থাকেন তখন দেখা যাবে যে আপনি একটা খারাপ কাজ করতেছেন কিন্তু আপনার বিশ্বাস হচ্ছে যে আপনি একটা ভালো কাজ করতেছেন। সো মানে এটা মাথায় রাখা উচিত আরকি। আপনি যখন একটা জিনিস ভালো না খারাপ সেটা বলবেন মানে ওই সিচুয়েশন অনুযায়ী সাবজেক্টিভলিও জিনিসটা চিন্তা করতে হবে। আর সবসময় যে জিনিসটা সেইম হবে এখানে বলা আছে তাই এইটাই হবে এটা কিন্তু ঠিক না। সো জাজরা যখন একটা জাজমেন্ট পাস করে তখন কিন্তু তাদের মানে একটা মানে ইকুয়েটেবল একটা জাজমেন্ট দিতে হয়। যাতে মানে এখানে সিচুয়েশন অনেক কিছু কনসিডারেশন এ রেখে মানে ধরেন চুরি করছে কিন্তু যে চুরি করছে
সে হয়তোবা চুরি না করলে সে না খেয়ে মারা যেত। তার একটা হয়তোবা শিশু ছিল। শিশুটা না খেয়ে মারা যেত। এই ক্ষেত্রে তার চুরি করা লাগছে। তো এখন যদি তাকে হাত কাইটা ফেলার পানিশমেন্ট দেওয়া হয়, এটা তো ঠিক হবে না। ঠিক না ভাইয়া? তো ইন দ্যাট কেস মোরালিটিটা কিন্তু সবসময় সাবজেক্টিভলি চিন্তা করতে হয়। তাহলে মোরালিটিটা সবসময় অবজেক্টিভলি আ মামুন ভাই এটা নিয়ে সরি, আমরা পরে সরি বলতে সাবজেক্টিভ কি হ্যাঁ, হ্যাঁ, অবজেক্টিভ হ্যাঁ, এটা নিয়ে আমরা পরে সাবজেক্টিভ না। আলোচনা করব। হ্যাঁ, সেটা নিয়ে পরে আলোচনা করি। সজীব ভাই যেহেতু আমাদেরকে একটা প্রশ্ন করেছেন যে চুরি করাটা ভালো নাকি খারাপ? এবার আমি একটা পাল্টা প্রশ্ন করি। সজীব হ্যাঁ, ভাই বলেন। আপনার নৈতিক আপনি যেভাবে আপনার যে পদ্ধতি, আপনার যে নীতি নৈতিকতা নির্ধারণের যে পদ্ধতি, সেই পদ্ধতি দিয়ে আপনি আমাদেরকে উত্তরটা দিয়েন। আপনার পদ্ধতি কি এখনো আমি জানি না। কিন্তু আপনি আপনার মতো করে উত্তর দিয়েন। মনে করেন আচ্ছা, একটা আমি আমি হ্যাঁ, আমি ভাই, আমি আপনাকে আগে আরেকটা প্রশ্ন করে আমার উত্তরটা দিতে চাই। ও আচ্ছা ঠিক আছে করেন। আমার প্রশ্ন হচ্ছে, আ মনে করেন আমি আপনার মতো একজন যুক্তিবাদী মানুষ। যুক্তি দিয়ে বিচার করি যে হ্যাঁ, এটা যেহেতু আমি আমার যদি চুরি হয়ে যায়, আমি ওই জায়গায় নিজেকে দাঁড় করাতাম, তাহলে বুঝতাম যে হ্যাঁ, আমি তো আসলে কষ্ট পাইতাম। তাই আমার চুরি করা উচিত না। এটা আপনার এ এ আন্ডারস্ট্যান্ডিং, তাই তো? না এটার সাথে আরো অ্যাডিশনাল জিনিস ছিল। আপনার আচ্ছা, বলতে আচ্ছা, সেগুলো বুঝেছি, বলতে বুঝেছি। হ্যাঁ, বুঝেছি। আমি সেটা শুনেছি। হচ্ছে হ্যাঁ, শুনেছি। সেটা আমি হচ্ছে ছোট করে বলার জন্য বললাম আরকি। একজন মানুষের রাইট ভায়োলেট করা হচ্ছে কিনা। এটা হচ্ছে আচ্ছা, খুবই আচ্ছা। হ্যাঁ, ভাই। ইম্পোর্টেন্ট। হ্যাঁ? আচ্ছা, একজন আচ্ছা মানুষের ভাই। অধিকার, তখন আমার প্রশ্ন হচ্ছে একটা জিনিসের উপর একজন মানুষের অধিকার আছে। সেই অধিকারটা আমি ভায়োলেট করতেছি কিনা সেটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট এবং এই জিনিসটা আপনি সহজে বুঝবেন কিভাবে? তখন আমি বলেছি যে সহজে বোঝার জন্য আপনি তার জায়গায় ইংরেজিতে একটা কথাই আছে যে তার জুতার ভিতরে পা ঢুকাবেন আপনি। হ্যাঁ? তার মানে হ্যাঁ, জুতায় পা ঢুকায় আপনি কিছুক্ষণ হাঁটবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে সে ওই জুতাটা পরে কতটুকু ব্যথা পাচ্ছে বা কতটুকু হাঁটতে পারতেছে। ঠিক আছে? বলেন। আচ্ছা। তো আমার প্রশ্ন হচ্ছে, যদি আমি মানুষের এই ভায়োলেটের নিয়মগুলো যদি না মানি, তাহলে আমার কি ক্ষতি হতে পারে? মানে আ মনে করেন আমি মনে করেন আমি মানুষের ওই সহিষ্ণুতার ওই জায়গাটা দেখলাম না। মানে আমি কোন কিছু দেখলাম না। হ্যাঁ, কারণ প্রশ্ন প্রশ্ন আমার প্রশ্ন দিন বুঝতে আমি প্রশ্ন আলিশান কাটাতে চাই। প্রশ্ন প্রশ্ন বুঝতে পেরেছি, প্রশ্ন বুঝতে পেরেছি। যদি এরকমের একটা পৃথিবী তৈরি হয় বা এরকমের একটা সমাজ তৈরি হয় যে আপনিও অন্যের অধিকারকে তোয়াক্কা করবেন না, তাহলে সেই সমাজটাই হবে প্রত্যেকটা মানুষই তো একই রুল ফলো করবে। আপনার মতই সে ভাববে। সেও ভাববে যে আমি তো মানে ও ও ওটা ও মরছে তাইলে আমার কি? এইভাবে যদি আমরা একটা সোসাইটি তৈরি করি যে প্রত্যেকেই দেখা যাচ্ছে যে আ আপনি আজকে ভাবতেছেন যে আমিও কলিমুদ্দিনের টাকা আমি চুরি করে নিয়ে আসছি। ও আমরা কিছু করতে পারব না। তখন দেখা যাবে আরেকজন আকাশের দিনে এসে আপনার টাকাটাও চুরি করে নিয়ে যাবে। কারণ সেও ভাববে সজীবের টাকা নিছি তো কি হইছে? আমার খুশি। এমন একটা সোসাইটি যদি আমরা গঠন করি যে যেই সোসাইটিতে কারো রাইট কে কেয়ার করা হয় না, কারো অধিকারকে মানে সম্মান করা হয় না, কারো অধিকারকে আ গুরুত্ব দেওয়া হয় না। যে যারটা পারে তারটা নিয়ে আসে। এই রকমের সমাজ একটা সময় পৃথিবীতে ছিল। সেটাকে আমরা বলি যে জঙ্গলের শাসন। সেটা একসময় ছিল যেটা হচ্ছে আদিম রাইট ভাইয়া সমাজগুলো এখানে যেরকম এখানে ছিল। একটা টার্ম আছে ভাইয়া ওই যে সোশ্যাল কন্ট্রাক্ট। দ্যা সোশ্যাল কন্ট্রাক্ট। সজীব ভাই এটার ব্যাপারে আপনার কোনো আইডিয়া আছে? সোশ্যাল কন্ট্রাক্টটা কি আসলে? সেটাই আমি এখন বোঝাচ্ছি। আমি আমি মামুন আমি ভাই আউট সেটাই অফ আমি বোঝাচ্ছি। টপিক এ যেতে চাচ্ছি না। আমার আ কিছু স্পেসিফিক প্রশ্নে আমি থাকতে স চাচ্ছি। সজীব সজীব সেটা হচ্ছে সজীব একটু শোনেন। সজীব আমার কথা শেষ হয়নি। আমার বলেন, কথাটা একটু বলেন। শেষ করতে দিন। একটা সময় এরকমের একটা সমাজ ছিল যে যার ক্ষমতা বেশি, যার অস্ত্র বেশি, যার লোকবল বেশি, তারা অন্যের জায়গা সম্পত্তি লুট করে নিত। এক রাজা আরেক রাজার উপরে আক্রমণ করত। এক রাজ্য আরেক রাজ্যের উপর আক্রমণ করত। এক গোত্র আরেক গোত্রের উপর আক্রমণ করত এবং তাদের মা-বেটিকে তুলে আনত। তাদের জায়গা সম্পত্তি লুটপাট করত, গরু ভেড়া নিয়ে যেত, কৃষি জমি দখল করে নিত। এই সমাজটা একটা সময় ছিল। কিন্তু মানুষ তাদের দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে ধীরে, ধীরে বুঝতে শিখছে যে এই রকমের সমাজ আসলে ক্ষতিই করে। কারণ কি? যখন আমরা গুহা যুগে ছিলাম, যখন আমরা মানে গুহাতে বসবাস করতাম, সেই সময়ে যারা বিভিন্ন জঙ্গলে যে ছোট, ছোট গোত্রগুলা ছিল, সেই গোত্রগুলা একজন আরেকজনের বিরুদ্ধে যুগের পর যুগ ধরে ফাইট করত। বাপে ওরে মারছে, ও ওরে মারছে। তার ছেলে তারে মারছে, তার দাদা তারে মারছে। তার পোলা তারে মারছে, তার পোলা তারে মারছে। এইভাবে কন্টিনিউয়াস তাদের একটা প্রতিশোধ নেয়ার যে মানে পদ্ধতি, সেই পদ্ধতিটা কন্টিনিউয়াসলি চলতে থাকতো। এবং এই মারামারিতে যেটা দেখা যেত যে ২ টা গোত্রই আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ২ টা গোত্রই প্রচুর মানুষ মারা যাচ্ছে, প্রচুর অস্ত্র নষ্ট হচ্ছে, প্রচুর শ্রম দিতে হচ্ছে এটার পেছনে এবং এই গোত্রগুলা যখন পরস্পরের বিরুদ্ধে মারামারি করত, তখন তারা দেখত যে তাদের জীবনের একটা বড় সময় তাদের ব্যয় করতে হচ্ছে এই মারামারি শেখা, মারামারি করা এবং একজন আরেকজনের বিরুদ্ধে লাইগা থাকা। এই কাজটাই ছিল একটা সময় মানুষের মূল কাজ। যে অন্য গোত্রের মাথা মানে অন্য গোত্রের যে আকাশ আছে, ওই আকাশের মাথা আমি কেমনে ফাড়ায় আসতে পারবো। এইটা থাকতো সেই গোত্রগুলার মূল কাজ। এই কারণে তারা দেখতে পাইত যে যেই গোত্রগুলা এই জিনিসগুলা কম করতেছে অপেক্ষাকৃত কম করে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করে এবং পরস্পর ব্যবসা-বাণিজ্য করে। যেমন একটা গোত্রের কাছে আছে প্রচুর চাল, একটা গোত্রের কাছে আছে প্রচুর মাংস। তারা যদি ব্যবসায়িক একটা চুক্তি তৈরি করে যে, "আমি তোমাকে চাল দিব, তুমি আমাকে মাংস দিও।" তাহলে দেখা যাচ্ছে ২ টা সোসাইটি, ২ টা গোত্রই ডেভেলপ করে আস্তে, আস্তে। এই জিনিসটা মানুষ তাদের দীর্ঘ একটা মানব সভ্যতার যে ইতিহাস, সেই ইতিহাসে মানুষ ধীরে, ধীরে এই জিনিসগুলা তাদের অভিজ্ঞতার মাধ্যমে শিখতে শুরু করল যে, হুদাহুদি মাথা ফাটাফাটি না কইরা আমরা যদি তারা তাদের মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি এবং আমরা যদি তাদের সাথে সাংস্কৃতিক মতবিনিময়, ব্যবসায়িক বিনিময় এই জিনিসগুলা করি,
এবং যে আমাদের ভিতরে যে গ্যাঞ্জাম আছে সেগুলো যদি আমরা আস্তে সুস্তে ধীরে সুস্থে কথাবার্তার মাধ্যমে মিটায় নিতে পারি, তাহলে ২ টা সোসাইটি ডেভেলপ করবে। যেই ডেভেলপমেন্টটা এখন আমরা ইউরোপে দেখতে পাচ্ছি। অবাক কাণ্ড, এতগুলা দেশ একজন আরেকজনের বিরুদ্ধে মারামারি করতেছে না। এমনকি এক দেশের মাঝখানে আরেক দেশের বর্ডার পর্যন্ত নাই। বর্ডার পর্যন্ত উঠায় দিছে ওরা। ইউরোপিয়ান ইউনিয়ন নাম নিয়ে তারা এখন আর কোনো একটা বর্ডারলেস জায়গা, যেখানে কোনো মারামারি নাই, পিটাপিটি নাই, কাটাকাটি নাই। বর্ডারের সামনে এতগুলা পুলিশ, এতগুলা আর্মি বন্দুক নিয়ে একজন আরেকজনের দিকে তাক করে নাই। কি করতেছে তারা? এক মুদ্রা চালু করতেছে। সেনজেন কান্ট্রি গুলাতে এখন এক মুদ্রা, বেশিরভাগ দেশে এখন এক মুদ্রা চালু এবং তাদের আইনগুলা সিমিলার। তাদের ভিতরে যাতায়াত ব্যবস্থা ভালো, তাদের ভিতরে ব্যবসা-বাণিজ্য ভালো। তারা খুবই শান্তিপূর্ণভাবে বসবাস করতেছে একজন আরেকজনের সাথে এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে ডেভেলপ করতেছে তারা। তাদের ইকোনমি অনেক, অনেক ভালো। অন্য অনেক দেশের থেকে তাদের ইকোনমি অনেক, 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 অনেক গুণ ভালো। কারণ কি? কারণ হচ্ছে তারা ওই যে প্রাচীন সমাজে যেই মারামারি, পিটাপিটি, কাটাকাটি এর জিনিসটা অমুকে নিয়া যামু, তমুকের জিনিসটা তমুকে নিয়া যামু। এই জিনিসগুলা থেকে বের হয়ে তারা একজন আরেকজনের অধিকারকে সম্মান করতে শিখছে। তারা বুঝতে পারছে যে আমি যদি ওই গোত্রের অধিকারকে মানে সম্মান করি, তাহলে ওই গোত্রটাও আমার গোত্রের অধিকারকে সাপোর্ট করবে। আমি যদি আক্কাসের অধিকারকে সম্মান করি, তাহলে আক্কাসও আমার অধিকারকে সম্মান করবে। আমি যদি আক্কাসের বাসায় গিয়ে মানে ঢুইকা ওর ফ্রিজ থেকে খাবার চুরি করে না নিয়ে আসি, তাইলে আমিও ওর বাসায় ঢুইকা ওর ফ্রিজের থেকে খাবার চুরি করে নিয়ে আসবো না। এইটাকে বলা হয় সামাজিক চুক্তি। যেই সামাজিক চুক্তিটা অলিখিতভাবে থাকে, যেটা মানুষ সমাজে যারা বসবাস করে তারা অলিখিতভাবে এই চুক্তিগুলা মেনে চলে। একজন আরেকজনের অধিকারকে ভায়োলেট করে না এবং একজন আরেকজনের যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারিটা ক্রস করে না। ক্রস না করার কারণে ২ জনই উপকৃত হয় এবং ২ জনই একটা বেটার সোসাইটি পায়। যে সোসাইটিতে ২ জনই খুবই শান্তিপূর্ণভাবে তাদের পরিবার নিয়ে সুখে বসবাস করতে পারে। আমরা এই জিনিসটা চুজ করি নিজেরা। আমাদের সাথে ইকবাল ভাই যুক্ত হয়েছেন। ইকবাল ভাই নিশ্চয়ই এই বিষয়ে কিছু বলবেন। ইকবাল ভাই আপনি বলেন তাহলে। আচ্ছা, ধন্যবাদ ভাই। আমাকে শোনা যাচ্ছে ঠিকমতো? হ্যাঁ, ইকবাল ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, আমি সজীব ভাই, আমি শুনতেছিলাম, এই আলোচনাটা খুবই ভালো লাগতেছিল। সজীব ভাই আম মানে শেষের যে প্রশ্নটা মানে উঠিয়েছিলেন, এটা মনে হচ্ছিল এরকম আরকি যে ভাই যদি আমি কেয়ার না করি তাহলে কি ভাই এটা নৈতিক হবে কি হবে না? সজীব ভাই, আপনি কি এরকম একটা প্রশ্ন করতে চাচ্ছিলেন আসিফ ভাইয়ের উত্তরটার পরে? হ্যাঁ, মানে আমি নৈতিকতা দিয়ে কি করব ভাই? আমার জীবন উপভোগ হ্যাঁ, করা হলে হইল। মনে করেন ঠিক আছে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, না, একটা না, মেয়েকে বুঝতে দেখলাম, পারছি। আমার ভালো লাগলো। আমি সজীব ভাই ধর্ষণ করে বুঝতে দিলাম। পারছি, সজীব ভাই বুঝতে পারছি। আচ্ছা, আপনি এই যে আমাদের এই লাইভ গুলো মানে কতদিন যাবত দেখেন ভাই? না, এইগুলা দিয়ে মাঝে মধ্যে দেখি, ভালো লাগে। এই মাঝে মধ্যে বলতে আলোচনাগুলো গেলে আগে হইছে, এগুলো দেখছিলেন? না, এভাবে তো আপনাদের পেজে ঐরকম করে আমি আসলে অনার্স শেষ করেছি। এখন পরীক্ষার জন্য অনেক প্রিপারেশন নিচ্ছি তো। আমি আচ্ছা, এভাবে আচ্ছা। দেখি না। কারণ তবে এগুলো মাঝে নিয়ে মধ্যে আগে দেখি আলোচনা হয়েছে তো যেগুলো ভাই, ভালো সেজন্য লাগে। জিজ্ঞেস করতেছি। তো আমি যে জিনিসটা এখানে করার জন্য ঢুকলাম আরকি যে ভাই, কোন কাজটা নৈতিক করা নৈতিক হবে, কোন কাজটা করা নৈতিক হবে না। এইটা আর ভাই কেউ যদি ভাই এটা মানে সে যদি কেয়ার না করে, সে যদি করে ভাই, তার ভাল লাগতেছে ভাই, হুম। তার মনে করে, তখন কি করব বা তখন কি হবে? এই ২ টা যে পৃথক আলোচনা, হুম? এটা আপনাকে একটু বুঝতে হবে ভাই। আপনি আমাকে একটা উদাহরণ দিতে পারবেন? এমন একটা কাজ যেটা আপনি মনে করেন যে কাজটা অনৈতিক? আমার কাছে যদি আমি মনে করি যে আমার কোনো ইথিক্স নেই, তাহলে আমার কাছে সবই নৈতিক। ভাই একটা কাজ যেটা আপনি মনে করেন যে অনৈতিক, এরকম কোনো উদাহরণ আছে কিনা ভাই আপনার কাছে? মনে করেন আপনি একজন সম্মানিত। এখন আপনাকে আমি মনে করেন হচ্ছে অপমান করার জন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলাম। এটা একটা আপনি অনৈতিক কাজ। আমার কাছে আচ্ছা, অনৈতিক কাজ। এখন আমি যদি মনে করি যে ভাই আপনি কেয়ার করলাম না ভাই। আমি কেয়ার করলাম না ভাই। আরে ভাই, আমাকে হুম, কিছু হুম, করতে পারবেন না আপনি। হ্যাঁ, এখন কি কাজটা নৈতিক হ্যাঁ, হয়ে যাবে ভাই? এই হ্যাঁ, কাজটা আমি নৈতিক আমি ওই প্রশ্নটাই করছি। ভাই আমি এই প্রশ্নটা করছি যে আমি নৈতিক হয়ে যাবে কিনা আপনাকে জিজ্ঞেস করতেছি আপনার কাছে। আপনি বললেন না যেটা অনৈতিক। আপনাকে জিজ্ঞেস করতেছি, আমি যদি কেয়ার না করি, আমি যদি বলি ভাই আমি মানি না ভাই। আমার এবং আমার এরকম ক্ষমতা আছে, কেউ কিছু করতেও পারবে না। আপনি যে কাজটা হ্যাঁ, বললেন অনৈতিক, সেটা আমি আপনার সাথে করলাম। আপনি একটু বলেন যে ভাই কাজটা কি নৈতিক হয়ে যাবে কিনা? এখন দেখেন, আপনি আমাকে যে ট্র্যাপটা ফেলতে চাচ্ছেন, সেই ট্র্যাপটা ভাই হচ্ছে এখন আমাকে সজীব দিয়ে সাহেব, আপনার উত্তরটা দিতে সজীব হবে। সাহেব, উত্তরটা কি একটু দিবেন ভাই? কাজটা কি নৈতিক হয়ে যাবে কিনা? সজীব সাহেব আপনাকে আ যে প্রশ্নটা করা হচ্ছে শুধুমাত্র স্পেসিফিকলি সেই প্রশ্নের উত্তর দেন। কারণ আলোচনাটা এমন এক জায়গায় আসছে যেখানে এই প্রশ্নের উত্তরটা ইম্পোর্টেন্ট। আপনি দয়া করে তেনা না পেঁচায় সেফ উত্তরটা দেন। আচ্ছা। আমি যেহেতু খানিক আগে আসিফ ভাইয়ের বক্তব্যটা শুনলাম, তিনি অনেকগুলো লিটমাস পেপার, কোনটা অ্যাসিড, আপনাকে যেটা কোনটা বলছি খাসি, ভাই, এরকম আপনার করে কাছ থেকে উত্তর আমি দিলেন। হ্যাঁ, ভাই আপনার কাছে আমি জিজ্ঞেস করছিলাম কোন কাজ, একটা কাজের উদাহরণ যেটা অনৈতিক। আপনি আমাকে বলছেন সেটা অনৈতিক। কি কারণে অনৈতিক এটা আপনার ব্যাপার ভাই, আমি জানি না কেন বলছেন। আমি আপনাকে হ্যাঁ, বললাম হ্যাঁ, যে ভাই আমি যদি সেটা না মানি, আমি যদি বলি ভাই না ভাই আমি এটা করব, আমার ভালো লাগে ভাই। সেই কাজটা কি হুম, নৈতিক হয়ে যায় কিনা? আপনি হয়তোবা বলছেন আচ্ছা, একটা কাজ, আপনি হয়তোবা এরকম বহু কাজের কথা জানেন যেটা আপনি মনে করেন অনৈতিক, কারণ হ্যাঁ, এটা আপনার আল্লাহ বলছে বা ভগবান বলছে, whatever, হ্যাঁ? আমি জানতে আচ্ছা, চাচ্ছি যে আচ্ছা, আপনি একটা কাজ যেটাকে আপনি অনৈতিক মনে করেন, সেটাকে যদি আমি না মানি, সেটাকে যদি হুম, আমি বলি যে ভাই আমি সেটা করব, আপনার কিছু করার নাই, আপনি আমাকে ধরতে পারবেন না, whatever, বা এরকমও হতে পারে যে ভাই আমার আসলে কোনো ক্ষমতাই নাই। আমি জানি যে কাজটা করলে আপনি এসে আমাকে ভাই মাইরেই ফেলবেন। কিন্তু আমি সেই যে মাইরে যে ফেলবেন আমি কেয়ারই করি না ভাই। এখন বলেন হুম, যে এই যে আমি যে কেয়ার করলাম না, এই কাজটা যে আমি বললাম যে আমি করব ভাই, এইটাতে কি হুম, সে কাজটা নৈতিক হয়ে যায় কিনা? ভাই প্লিজ একটু আচ্ছা।
হ্যাঁ, একটু প্রিসাইসলি আমার উত্তরটা দেন। উত্তরটা একটু লম্বা হবে, তবে আমাকে বলতে দেন। লম্বা কিভাবে হবে ভাই? আপনি তো জানেন, আপনার ব্যাখ্যা করার দরকার নাই। আমার ব্যাখ্যার দরকার নাই ভাই যে কেন সেটা অনৈতিক থাকবে, কেন সেটা নৈতিক আমিও হবে। আসিফ ভাইকে আমাকে তখন এই প্রশ্নটা করেছিলাম যে আপনি আমাকে শুধু ভাই, উত্তরটা দেন। তিনি তখন উত্তর দিচ্ছিলেন আরে যে ভাই, না ভাই তো আপনার অনেক কাছে অনেক ভালো প্রশ্ন লাগছে আছে। না। সে তো ব্যাখ্যা করেছে ভাই কেন একটা কাজ অনৈতিক বা নৈতিক হবে। সেটা সে ব্যাখ্যা করতেছে। আপনি অবজেকশন আনছেন যে ভাই যদি আমার ভালো না লাগে সেটা তাহলে কিভাবে? আমি যদি কেয়ার না করি। আমি সেটাই আপনাকে দেখানোর চেষ্টা করতেছি যে ভাই কোন একটা কাজ নৈতিক কি নৈতিক না। নৈতিক কি বা অনৈতিক হুম, এইটা হুম, আর কেউ একজন মানবে কি নাকি সেটা এই দুইটার সাথে কোনো সম্পর্ক নয় ভাই। ধরেন একজন মুসলিম, হ্যাঁ? একজন মুসলিম সে যদি মানে যে আল্লাহ তাকে একটা কাজ করতে বলছে যেটা বা কাজ করতে মানা করছে যে কারণ এটা অনৈতিক। একটা কাজ করতে বলছে সেটা নৈতিক, বা আরেকটা কাজ করতে বলছে সেটা কাজ করতে মানা করছে সেটা অনৈতিক। এখন পৃথিবীর সমস্ত লোক যদি ওই যে নৈতিক হুম। কাজটা তাদের যদি করা থেকে বিরত থাকে, তাহলে কি সেই কাজটা অনৈতিক হয়ে যাবে? কিংবা যে কাজটা অনৈতিক বা আল্লাহ মানা করছে, পৃথিবীর সমস্ত লোক যদি সে কাজ করা শুরু করে দেয়, সেটা কি নৈতিক হয়ে যাবে? আপনি তো অবশ্যই বলবেন না ভাই, একজন মুসলিম বলবেন না। যার মানে হচ্ছে কোন একটা কাজ নৈতিক নাকি অনৈতিক, আর সেটা ভাই আরেকজন মানবে কি মানবে না, তাকে কেমনে বাধ্য করবো ভাই সে কাজটা করানোর জন্য? এই দুইটা পৃথক আলোচনা। পৃথিবীর সমস্ত লোকও যদি একটা কাজ করা শুরু করে দেয়, সেটা অনৈতিক হইলে পরেও সেটা নৈতিক হয়ে যাবে না ভাই। নৈতিকতা কে কোনটা করতেছে, কে কোনটা মানতেছে, হ্যাঁ, কে কোনটা কেয়ার করতেছে, এটার উপর ডিপেন্ড করে না। আপনাকে এইটা আমি দেখানোর চেষ্টা করতেছি, এবং আপনি ভালো করেই জানেন আপনাকে আমি যে ট্র্যাপে ফেলছি অবশ্যই ট্র্যাপ। যে সেখান থেকে আপনি যদি উত্তরটা দেন ভাই যে হ্যাঁ ভাই এটা তো তারপরে অনৈতিকই থাকবে, তখন আপনি আপনি যে প্রবলেমটা তৈরি করতে আসছেন এখানে, সেই প্রবলেমটা আপনি আপনার উপরে যে পড়ে গেল, আপনি তখন এই যে মানে আর প্রমাণ করে দিলেন যে যে আপনি যে সমস্যাটা তৈরি করার চিন্তা করে আনছেন এটা আসলে নৈতিক নাকি অনৈতিক এই ক্ষেত্রে কোনো সমস্যা না ভাই। নৈতিক নাকি অনৈতিক এইটা বিবেচনা করা এক জিনিস, আর এটা ভাই আরেকজনে কেন মানবে না, যে কেন কেয়ার করবে, কেমনে ওরে বাধ্য করবো, এগুলা আরেকটা জিনিস। বোঝা গেছে ভাই কথাটা? হ্যাঁ, আমার মনে হয় না আমার মনে হয় না বিষয় আমি হ্যাঁ, একটু ভাই অ্যাড করতে কথাটাকে চাচ্ছি বোঝা গেছে কিনা সেটা সেটা একটু বলেন সজীব ভাই। হ্যাঁ ভাই। কথাটাকে বোঝা গেছে কিনা সেটা বলেন প্রথমে। দেখেন কথা হচ্ছে আপনি ভাই না কথাটাকে বোঝা সজীব গেছে কিনা আমার তো বলেন, প্রশ্ন যদি না সজীব না সজীব বোঝা আমার যায় তাহলে প্রশ্ন বলবেন থেকে যে আপনি ভাই অনেক এই দূরে চলে জায়গাটা গেছেন। বুঝি নাই, এই জায়গাটা বুঝি নাই। কথাটাকে বলেন যে বোঝা গেছে কিনা। আমি যে কথাগুলো বলছি, আমি বলতেছি না যে আপনি মানবেন কিনা সেটা বলিনি। বোঝা গেছে কিনা বলেন। যদি বোঝা যায় তাহলে পরে বলবেন যে হ্যাঁ ভাই বুঝতে পারছি। আর যদি না যায় তারপর ভাই এই জায়গাটা বুঝি নাই, এটা আমার একটু বুঝায় দেন। তারপরে আমি আসতেছি ভাই এই জিনিসটা আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না। আপাতত আপনাকে যেটা আপনি দেখাইছি আমি, আপনি তাহলে শুনেন, আপনি একটু আপনি শুনেন ভাই। আমাকে এই উত্তরটা আগে সজীব দেন। ভাই আপনি আমাকে হ্যাঁ, আপাতত আপনাকে দেখাইছি একটা কাজ নৈতিক কি নৈতিক না, একটা কাজ নৈতিক নাকি অনৈতিক এই বিবেচনা। আর সেটা ভাই আরেকজনে কেন মানবে, যদি ভাই সে পৃথিবীর রাজা হয় তারা কেউ ধরতে পারবে না। হ্যাঁ, সে যদি ভাই মানে কি বলবো এটাকে, মানে খুবই আপনার এমন একজন মানসিকতার লোক, সে কারো ব্যাপারে কেয়ার করে না, সে কেন মানবে? এই আলোচনা ভিন্ন আলোচনা। এটা বোঝা গেছে কিনা একটু বলেন ভাই। হ্যাঁ অবশ্যই ভিন্ন আলোচনা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভাই এই ভিন্ন আলোচনা যদি হয়, তাহলে চুরি করা কি নৈতিক নাকি অনৈতিক এর ভিতরে ভাই আমি কেয়ার করলাম না ভাই, তাহলে কি হবে? এটা আনবেন না প্লিজ, ঠিক আছে সজীব ভাই? আপনি কেয়ার না করলেও সজীব সাহেব আপনি কেয়ার না করলেও তো সেই কাজটা তো অনৈতিকই থাকবে। সেই কাজটা তো কিন্তু নৈতিক কিন্তু না তো। ভাই আচ্ছা এখানে এখন আপনি আর সামনে এই আসবেন না। আমি কথাটা প্রশ্নটা শুনে করিনি। নেন, কথাটা শেষ করতে দেন। আপনি কোন কাজ কি করবেন, কি করবেন না সেটা তো আপনি ডিসাইড করেন। কিন্তু নৈতিকতা তো ভিন্ন জিনিস, ভিন্ন আরেকটা জিনিস। সেটা নৈতিক নাকি নৈতিক না সেটা একটা ভিন্ন জিনিস। আর আপনি করবেন কি করবেন না বা আকাশউদ্দিন করবে কি করবে না সেটা একটা ভিন্ন আলোচনা। যদি আপনি বলেন, যদি আপনার পয়েন্ট এরকম হয়, আপনার পয়েন্ট আমি বলে দিচ্ছি। যদি আপনার পয়েন্ট এরকম হয় যে ধর্ম পালন করলে মানুষ সেই নৈতিক কাজটা করতে বাধ্য হয়। ধর্ম মানুষকে নৈতিক কাজটা করতে, ঈশ্বরে বিশ্বাস আসলে আমাদেরকে নৈতিক কাজ করতে বাধ্য করায়। এটা যদি আপনার পয়েন্ট হয়, এই পয়েন্ট তো ভাই আমাদের লাইভের সবচাইতে নতুন যে নাস্তিক সেও একেবারে মানে আপনাকে মানে ৩ চালায় হারায় দিবে। এই কি নিয়ে আসছেন বুঝলাম না। ঠিক আছে, আপনার মুখ থেকে শুনি। হ্যাঁ, আপনার কি পয়েন্ট এটা যে ধর্ম মানুষকে নৈতিক মানে ধর্মের যে নৈতিকতা সেই নৈতিকতা পালন করতে বাধ্য করে। এটা কি আপনার পয়েন্ট? না, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে যেমন মনে করেন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা সুন্দর মেয়ে দেখলাম, আমি ধর্ষণ করে ফেললাম। এখন আরে ভাই আপনি আপনি কি করবেন কি যুক্তি দেন? হ্যাঁ, করবেন আচ্ছা ভাই আসিফ ভাই আবারও আপনি উনি একই জিনিস আসলে আসতেছেন। হ্যাঁ, আশ্চর্য। আপনি যেটা বলছেন নন ভাই ওনার পয়েন্ট ওইটাই যে আমি যদি কেয়ার না বুঝছি, করি, আমি যা ইচ্ছা তা করি, বুঝছি। তাইলে নন ভাই ওইটা তাইলে আমি কি বুঝছি, হইল? ওইটা আমি হ্যাঁ, বুঝছি। কিন্তু উনি তো হুম। আবারও ঘুরায় ফিরায় উনি কেন করবেন কি করবেন না সেখানেই যাচ্ছেন। আমাদের না, 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 না। আলোচনা সজীব আপনি সাহেব একটু কি কথাটা শুনেন। মানদণ্ডে বলছেন এটা কথাটা নৈতিক আর কি কথাটা অনৈতিক? দেখেন ভাই। কথাটা শুনেন। হুম, আপনি কোন কাজটা করবেন কি করবেন না, আর কোন কাজটা নৈতিক কি নৈতিক না, এই ২ টা কি এক জিনিস নাকি ডিফারেন্ট জিনিস? দেখেন যদি আমি আবারও দেখেন কি এক জিনিস না ডিফারেন্ট জিনিস। আপনি কোন কাজ সজীব করবেন ভাই কি আপনি করবেন না। আপনি ব্যাপারটা জাস্ট এইটা বলেন যে মানে নৈতিকতা মানে আপনি এই কাজটা যে নৈতিক এইটা ডিসাইড করতে মানে ডিসাইড করাটা যে এই কাজটা যে নৈতিক এটা যে আমরা কনক্লুশনে আসলাম এই ব্যাপারটা এবং আপনি এই কাজটা করবেন নাকি না এই দুইটা ব্যাপার কমপ্লিটলি আলাদা। মানে আপনি করবেন নাকি না এটা তো আপনার ব্যাপার। কিন্তু যেটা ভাই নৈতিক সেটা তো নৈতিকই যেখানে থাকবে। আপনি এই জিনিসটা বুঝছেন নাকি এটা শুধু বলেন যে হ্যাঁ ভাই আমি বুঝছি ব্যাপারটা। আচ্ছা, আচ্ছা আমি নৈতিক কিনা এটাই বলছি। আপনি আমাকে নৈতিকতার আগে সংজ্ঞাটা তাহলে বলেন।
আমরা তো এতক্ষণ ধরে সেটা বললাম। এতক্ষণ ধরে মানে এবারে এতক্ষণ পড়ায়া তারপরে এসে কয় ভাই সীতাকার বাপ। এতক্ষণ রামায়ণ ৭ কাণ্ড পইড়া কয় এখন সীতাকার বাপ ভাই। ভাই দেখেন আচ্ছা আমি কিছু উদাহরণ দিই আপনার কাছে আমার নৈতিক আমার হয়তো এত এই যে আমার এই যে জড়তা গুলো কেটে যাবে। মিউট করে কথা বলতে হচ্ছে, মিউট করে কথা বলতে হচ্ছে। এই যে এত শুরুতে যে এতক্ষণ দীর্ঘ একটা লেকচার দিলাম, যে কোন কাজটা নৈতিক, কোন কাজটা অনৈতিক এটা বোঝার যে মেশিন, টুল কিভাবে আমরা বুঝবো। এই এতক্ষণ যে কইলাম এই বান্দার মাথায় কিচ্ছু ঢোকে নাই এগুলা। এখন বলতেছে ভাই নৈতিক কোনটা, ভাই অনৈতিক কোনটা। ভাই চিন্তা ভাই সে করছেন ভাই? আগে থেকে একটা আর্গুমেন্ট নিয়ে আসছে, বুঝছেন? একটা রেডিমেড প্যাকেজড কিন্তু ওই যে আর্গুমেন্ট ওই যে নিয়ে আসছে। আসিফ ভাই যেটা রেডিমেড বলছে যেটা ওইটাই। নিয়ে আসছে, রেডিমেড আসিফ যেটা ভাই নিয়ে যেটা বলছে আসছে, ওইটাই। সেটা তো আমার ১ম মানে যে আমি ১ম যে ছক্কা মারছি, সেই ছক্কাতেই তো ওগুলো শেষ হয়ে গেছে। এখন আবার অ্যাবসলিউটলি। যদি সে তার রেডিমেড হ্যাঁ। বানানো জিনিসটা এখন আবার ঢুকাইতে চায় এখানে, ওইটা তো ভাই আমার ১ম যে বক্তব্য, সেই বক্তব্যগুলো সব ধূলিসাৎ। তাহলে এখন এগুলা বলে লাভ কি? এখনো যদি বলে ভাই তুই এখন এটা বলছো কেমনে? এখন নৈতিক বলতেছে কোনটা, নৈতিকতা অনৈতিক কি কোনটা? ভাই? নৈতিকতা বলে বুঝায় দেন। এখন বলতেছে। আশ্চর্য, তাই না? তো আসিফ ভাই যেটা বলছেন এইটাই যে সে আইসা বলবে যে দেখানোর চেষ্টা করবে যে ভাই আল্লাহ আমাদের কইছে ভাই আমরা তো বাধ্য ভাই যদি আমরা না করি তাহলে পুরা মানে কি একেবারে সারা অনন্তকাল ভাই মানে চিকেন ফ্রাই করতে থাকবে ভাই। কিন্তু এইটা তো কাউকে বাধ্য করে না ভাই। এটা তো কাউকে বাধ্য করতেছে না। কেউ একই সমস্যা সেখানেও আছে। ভাই কেউ যদি কেয়ার না করে ভাই আমার পোড়া যা পোড়া। আমি কেয়ার করি না ভাই। তখন কি হবে? এটা তখন কি সেই কাজটা যে কাজটা অনৈতিক সেটা নৈতিক হয়ে যাবে? হবে না, তাই না? তো কেউ কেয়ার করতেছে কি কেয়ার করতেছে না কাউকে ভাই কিভাবে বাধ্য করাবেন সেটা করতে, কিভাবে কনভিন্স করবেন সে কাজটা করতে বা কাজ করা কিন্তু থেকে দূরে থাকতে কিন্তু এটার সাথে সেই কাজটার ইকবাল ভাই, হ্যাঁ, সরি, থ্যাংক ইউ আসিফ ভাই যুক্ত করার জন্য, নিজে যুক্ত হয়ে গেলাম। ইকবাল ভাই, এইখানে যে আপনি যে কথাগুলো বলতেছেন, হ্যাঁ। এইটা ওই সব জায়গায় কাজ করে না যেখানে মানে ওই শুধুমাত্র ওই পসিবল ওয়ার্ল্ডে কাজ করে না যেখানে গডের ধারণা একটা এবং গডের নৈতিকতা একটা। ধরেন একটা গড যেটা আপনার কাছে প্লুরালিস্টিক ভাবে যায় না জিনিসটা। বাট স্টিল ইকবাল ভাই যে পয়েন্টটা মেক করতে চাচ্ছে ওটা সজীব ভাইয়ের সাথে রেলেভেন্ট। না একটা গড় যদি থাকে as a matter of fact গড় যদি বইলেও থাকে কোনো কিছু ভাই এইটা করবা এটা করবা না, এরপরে তো ভাই নৈতিকতা তো আর সে যে অর্ডার দিছে এইটার মাধ্যমে তো আমরা মানে বিচার করতেছি না। এইটা নৈতিক হবে কারণ সেটার পক্ষে এইটা নৈতিক হওয়ার পিছনে যুক্তি তথ্য এগুলো থাকবে ভাই কোন একটা নির্দিষ্ট পার্সপেক্টিভে যেটা আমাদের জন্য এই কাজটা সজীব করা ভাই আমাদের জন্য ওইটা কমপ্লিটলি মিস আউট করে গেছে। ওইখানে সে একদম ব্ল্যাক আউট করেছিল হয়তোবা যে নৈতিকতাটা যে আমরা আমি ডিটারমাইন করব। যেটা বলতে চাচ্ছিলাম ওটা মনে হয় শেষ করতে পারি নাই। হ্যাঁ বলেন ফরজ ভাই। হ্যাঁ আপনারা যে পারফেক্ট প্লিজ। পসিবল ওয়ার্ল্ডে বলতেছিলেন ঠিক আছে, যদিও একটা ইসে থাকে, বাট রিয়ালিটিতে তো জিনিসটা এরকম না যে একটা গড আছে না একটা সেট অফ রুলস আছে যে দুইটা মানলে আমরা নৈতিক হয়ে যাচ্ছে, জিনিসটি সেটা না। এবং যে ধর্ম যেটা নৈতিক সে অন্য ধর্ম সেটা অনৈতিক হতে পারে, যে ধর্ম যেটা অনৈতিক অন্য ধর্ম সেটা নৈতিক হতে পারে। True. ফর এক্সাম্পল একজন হিন্দু তো মানবে না যে আমার মা বোনকে নিয়ে যে একটু রেপ করুক। হ্যাঁ, ইসলাম ধর্ম অনুযায়ী মুসলিমরা সেটা করতে অ্যালাউড, যে হিন্দুদের মা বোনকে নিয়ে রেপ করাটা এটা তো ইসলাম অনুযায়ী অ্যালাউড। কোন একজন সভ্য বাবা চাবে না যে তার মেয়েটাকে কেউ বিয়ে করুক, মানে তার বাচ্চা মেয়েকে কেউ দর্শন করুক। ইসলাম অনুযায়ী তো সেটা অ্যালাউড। সভ্য বাবার কথা বলবো না, সভ্য মা চাবে না অ্যাটলিস্ট যে তার বাচ্চা মেয়েটাকে কেউ যে রেপ করুক, বাট ইসলাম অনুযায়ী সেটা তো অ্যালাউড। এইখানে যেহেতু পুরো হিজিব মানে এমন তো ইয়ে না যে একটা গড থেকে একটা সেট অফ রুলস হচ্ছে ওটা মানলে আমরা নৈতিক হতেছি। নৈতিকতার দিকে তো ইয়ে নাই, আরবিটারি সেট মানে না কিন্তু ফরজ ভাই ওরা বলবে যে ভাই আমি গডটাই তো একমাত্র ট্রু গড ভাই, ওগুলো বাকিগুলো তো সব ভুয়া। হ্যাঁ ওটা তো এস্টাবলিশ করে দেন আসতে হবে এগুলো। হ্যাঁ তো আলটিমেটলি ওখানে চলে যাবে সেখানে জিনিসটা তার প্রমাণ করতে হবে, কিন্তু প্রমাণ ছাড়াই তো তারা এই জিনিসটা হোল্ড করতেছে যে ভাই আমরা গড যেটা বলছে, কিন্তু এরপরে তো কথা থাকে গড বলছে এইটা কোন স্ট্যান্ডার্ড ভাই, গড বলছে তাই এটা নৈতিক, এটা কোন স্ট্যান্ডার্ড, এটা কেন নৈতিক, গড বলছে এই স্ট্যান্ডার্ড তোমাদের বলো না ভাই গডের যে গডের আন্ডারস্ট্যান্ডিং যে তারা বুঝছে এটা যে রাইট আন্ডারস্ট্যান্ডিং এক্স্যাক্টলি তারা কেন জানে ভাই, এবং গড যে বলছে এটা নৈতিক, এইটার পিছনে সে যে যুক্তি যদি যায় ভাই গড তো সবকিছু জানে ভাই, এইটা তো তুমি তোমার কথা অনুযায়ী গডের থেকে তো জানছো, এমন তো না যে সে গিয়া গডের পরীক্ষা নিছে যে ভাই তুই জানোস কিনা সবকিছু, এইটা তো ভাই তার কাছ থেকেই শিখছে যে ভাই গড সবকিছু জানে গডই বলছে। আবার এটা দেখেন ভাই ইকবাল ভাই, তারা যেটাকে গডের কোন একটা স্ক্রিপচার মানতেছে এটা তো মানে ইম্পসিবিলিটির বাইরে না, এটাও তো পসিবল যে এইটা জিনিসটা আসছে একটা ডেমন থেকে, সেটাই বলতেছে ওর যে কথা এমন না যে সে ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করছে যে এই গডটা ন্যায় বিচারক, হ্যাঁ এটা তো ওই গডের থেকেই তো পাইছে, সে গডের থেকে পাইছে, গডই বলতেছে যে ভাই আমি ন্যায় বিচারক, গডই বলতেছে ভাই আমি সবকিছু জানি, এগুলো তো কেউ ভেরিফাই করে নাই ভাই, তাই না? অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট গড আরেকজনের নাম মানে আরেকজনের এক্সট্রা গডের নামে চালাইতে পারে, বহু কিছু আছে। আমার মূল পয়েন্ট হচ্ছে যে যদি আসে ওটা গড কোনো গড থেকে আসে ওটা যে কোনো গুড ক্যারেক্টার হাউ ডু দে হারি না এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি এটা তো বলতে একটা গুড ক্যারেক্টার যে এটা তো ধরে না কোনো কারণ নাই। তো এই কারণে আমি বলতেছি যে কেউ যদি বলে যে ভাই গড থেকে আসছে সুতরাং এটা নৈতিক, এই স্ট্যান্ডার্ডটা গড থেকে যদি আসেও তারপর তো আমাদেরকে বলতেছে না ভাই এটা কেন নৈতিক কেন অনৈতিক। আলটিমেটলি ভাই আমি একটু
একটু বলতে চাই যে আমাদের তো অ্যাজ হিউম্যান বিইংস আমাদের কিছু মোরাল ইকুইপমেন্ট আছে, ইফ আই মে পুট ইট দ্যাট ওয়ে, যে আমরা আমাদের মধ্যে এমপ্যাথির ব্যাপারটা কাজ করে, আমরা লজিক্যালি চিন্তা করতে পারি, লজিক ইউজ করতে পারি। সো রাদার যে একটা জায়গায় আমি ফিক্সড এটা লেখা আছে এটা ভালো এই কারণেই আমি এই জিনিসটা করব, এটার থেকে ইনফ্যাক্ট উই শুড মানে এটাই তো ইউজ আওয়ার রিজনেবল না। এমপ্যাথি, আপনি মোরাল empathy চিন্তা রিজনিং। করবেন কেন? আপনি চিন্তা করবেন একজন প্রিমিটিভ চাইল্ড রেপিস্ট কি বলে গেছে, সেইটা হচ্ছে আপনার এমপ্যাথি থেকে মোর আচ্ছা আমি আমি বড় এইজন্যই standard। এইজন্যই আমি অন্ধবিশ্বাস করলে এই রিস্কটা থেকে যায় ফারাজ ভাই। অন্ধবিশ্বাসের ক্ষেত্রে এইসব ডেঞ্জারাস জিনিসকেও জি, আমরা জি। ভালো মনে করতে আসিফ পারি। ভাই কিছু একটা বলতে যাচ্ছে। জি, আসিফ ভাই এইজন্যই প্লিজ। আমি এই নৈতিকতার যে ডেফিনিশনটা, সেই ডেফিনিশনটা আগে একটু নির্ধারণ করে নিতে চাই। কারণ এই ডেফিনিশনটা এখন দরকার বলে আমার কাছে মনে হচ্ছে যে, আমরা যদি ডেফিনিশনটাই না জানি, তাহলে যে জিনিসটা নিয়ে হয়তো আমরা এক ডেফিনিশন জানি, হয়তো সজীব সাহেব ওনার ডেফিনিশন হয়তো একদম ভিন্ন। ওনার কাছে হয়তো নৈতিকতার ডেফিনিশন হচ্ছে কোরআন এবং হাদিসে যেটা লেখা আছে সেটা নৈতিক, হ্যাঁ। আর হারাম করা হয়েছে সেটা অনৈতিক। এটা যদি ওনার ডেফিনিশন এক্স্যাক্টলি হয়, আসিফ ভাই, আপনারা যদি ডিফাইনই যদি না করতে পারেন, ডেফিনিশনে যদি একমত না হন, তাহলে তো ফার্দার কোনটা নৈতিক অনৈতিক এই আলোচনা তো ওয়ার্থলেস আলোচনা হবে। হ্যাঁ, কিন্তু সেটাই আমি আসিফ ভাই আসিফ ভাই হ্যাঁ, আসিফ ভাই আপনি যদি এরপরেও তার যদি নৈতিকতার ডেফিনেশনটা যদি এটাও হয়, আপনি যেটা বললেন, এরপরে যদি আপনি জিজ্ঞেস করেন যে কেন, সে আলটিমেটলি আমাদের যে ডেফিনেশন ওটাই বলবে। সে বলবে যে কারণ হচ্ছে এইটা আমাদের জন্য ভালো। এটাই বলবে সে এক্সাক্টলি, যে এটা করা আমাদের জন্য ভালো। কোরআনকে সে হিসেবে মানে ওই কোরআনকে তাহলে তো হাউ ডু ইউ নো ইট এটা বিশ্বাস করতে হবে। এটাই সে বলবে। না Anyway, বলতে আসিফ পারে। ভাই আমি দুঃখিত, আমি আসলে বেরোয় যাই। আমি জাস্ট কিছুক্ষণের জন্য ঢুকছিলাম। হ্যাঁ, আমি আপনার কথা বলতে থাকেন। আমি জাস্ট একটা কথা, আপনার এখানে ওই মাহমুদ ভাই বলছিলেন, যেটা আপনি আসিফ ভাই বলছিলেন যে পরে আলোচনা করবেন সাবজেক্টিভ এর ব্যাপারটা। আমার মনে হয় মাহমুদ ভাই এটা বলার আমি চেষ্টা I wanted to correct it. I meant in context. এক্স্যাক্টলি ইন কনটেক্সট, আপনি সেটাই বলতে চাইছেন। বাট আপনি বলতে আমি চাচ্ছেন কারেক্ট যে করতে চাইছি পরে, আর I didn't want to interrupt আসিফ ভাই আর কি। আচ্ছা কনটেক্সটটা আমাদেরকে বিবেচনা আনতে হবে। বাট যে কোনো কনটেক্সটেই মেথডটা হতে হবে অবজেক্টিভ, মানে এটা অবজেক্টিভলি Right. অবজেক্টিভলি বের করতে হবে যে কোনটা নৈতিক এবং অনৈতিক। বাট কনটেক্সটটা অবশ্যই আপনাকে গণনা নিতে হবে, বাট মেথডটা হবে অবজেক্টিভ। এটাই আমি জাস্ট বলতে চাচ্ছি। সো হ্যাঁ, সরি ভাই, এটা মাই ব্যাড, আমি আসলে একটু এটা ভুল করে বলে ফেলছি ভাই। না আপনি ভুল করেন, বলছেন যে সমস্যা নেই। সাবজেক্টিভলি দেখতে হবে সেটা বলছিলেন। আপনি বলেন না যে সাবজেক্টিভলি যাচাই করতে হবে। আমি বুঝতে পারছি আপনি এটা মিন করছেন যে কনটেক্সট যেটা সেটাকে গণনা নিতে হবে। সেটা গণনা নিয়ে তারপরে রাইট। আপনি বিবেচনা করবেন, বা মেথডটা যেটা ইকবাল ভাই, আপনার কি এখনই যেতে হবে নাকি 2-3 মিনিট Unfortunately, ভাই, সমস্যা আছে? আমি রিয়েলি সরি। আমি জাস্ট ভাবছিলাম 5 মিনিটের জন্য একটু ব্রেক নিয়ে আমি ঢুকছিলাম। আমি আমার একটু কাজের মধ্যে আছি আরকি। সো আসিফ ভাই আপনার ঠিক চালায় আছে যান। ভাই, তাহলে আপনার আবার সময় হলে চলে আসেন, ফেরত চলে হ্যাঁ, আসেন। আমি দেখব না আবার। ওকে, ভালো ঠিক থাকেন আছে সবাই। এগুলো ভাই, ভালো থাকেন। ঠিক আছে, আমি তাহলে একটু সজীব ভাইয়ের কাছে যাই। সজীব ভাইয়ের কাছ থেকে একটু ডেফিনিশনটা একটু জানার চেষ্টা করি যে ওনার কাছে নৈতিকতার ডেফিনিশনটা কি, এবং উনি কিভাবে কোনটা নৈতিক কোনটা অনৈতিক এটা ডিসাইড করেন কিভাবে, সেটা আমরা একটু জেনে নিই। সজীব সাহেব আপনি একটু বলেন, আমি প্রশ্ন করেছি উত্তরটা দেন। ভাই দেখেন, আমি তো আপনাদের আলোচনা শুনলাম এতক্ষণ। আমি আমার ডেফিনিশনটা আপনি দিতেই কি চাচ্ছি দিতে চাচ্ছেন না? না, আমি আমার ডেফিনিশন দিতে চাচ্ছি না। তাহলে কারণ তো আপনি আপনারা তো বললেন, আমি শুনলাম। ঠিক হ্যাঁ, আছে, তাহলে ভাই কনভারসেশন করে তাহলে লাভটা কি? তাহলে যদি conversation আমরা করে লাভ নৈতিকতা নেই। একমতই না হতে পারি, তাহলে কনভারসেশন করে লাভটা কি? আপনি কোনো কিছুর উত্তর দিবেন না। মানে আমাদের আলোচনা হবে না। মানে আমাদের আলোচনা তো আর হবে না। যেহেতু আপনি কোনো প্রশ্নের উত্তর দেবেন না। আ হ্যাঁ, যদি ঠিক আছে। নৈতিকতার ডেফিনিশনে একমত হইতে না পারি, মানে নৈতিকতার দুজনের ডেফিনিশনই না জানি, দেন ভাই আপনার কাছে এটা নৈতিক, আমার কাছে এটা নৈতিক, তো জাস্ট দাবি হবে। ধরেন আমরা যদি নৈতিকতা জিনিসটা কি এটা যদি সেট করতে না পারি, এইটা নৈতিক ওইটা নৈতিক, এটা বলা আরবিট্রারি একটা দাবি না, জাস্ট ক্লেম না একটা। আচ্ছা ফারাজ ভাই, আমি আর দ্বিতীয় কোয়েশ্চেন যদি এটার উত্তর উনি দিতে না চান, তাহলে ওনাকে বিদায় জানাতে হবে, কিছু করার নেই। আমি দ্বিতীয় প্রশ্নটা করছি যে সজীব সাহেব, আপনি একটু আপনার নৈতিক স্ট্যান্ডার্ড থেকে একটু বলেন তো, যে একটা ধর্মের লোক সেই অন্য আরেকটা ধর্মের লোকের উপরে আক্রমণাত্মক যুদ্ধ পরিচালনা করে সেই গোত্রের সমস্ত পুরুষ সদস্যদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে তুলে এনে তাদের সাথে যৌন সঙ্গম করা, সেই মেয়েদের সাথে যৌন সঙ্গম করা, সেটা আপনার মোরাল স্ট্যান্ডার্ডে একটা নৈতিক কাজ নাকি কি বলতেছে অনৈতিক রেপ কাজ? করা কি? রেপ কি করা, বলতেছে রেপ ইয়েস। করা? একটা নৈতিক কাজ নাকি অনৈতিক কাজ, এটা আপনার মোরাল স্ট্যান্ডার্ড থেকে আপনি একটু বলেন। ভাই আমাকে তো একটু শুনতে হবে না? আমাকে মিউট করে দিলে তো আপনাকে ব্যাপারটা যে কেমন হয় প্রশ্নটা না? করা হয়েছে, যদি এটার উত্তর না দেন, তাহলে আপনাকে বিদায় জানানো হবে। আর কিছু শোনা হবে না ভাই। আপনাকে যে ২ টা প্রশ্ন করা হলো, আগেরটার উত্তর দিতে চান নাই। ঠিক আছে, মেনে নিলাম। এটারও যদি উত্তর না দেন, তাহলে আপনাকে আল্লাহর রাস্তায় বিদায় জানানো হবে। বলেন। ভাই আমি যদি এই উত্তরটা দিই, তাহলে আমি কি আবার আরেকটা প্রশ্ন করতে পারবো? সেটা আমরা পরে দেখব। আগে এই প্রশ্নের উত্তরটা আগে দিয়ে নেন, তারপর। হ্যাঁ, অবশ্যই। যদি কোনো একটা গোত্রকে অবশ্যই এরকম করে পুরুষদেরকে মেরে যদি নারীদেরকে ধরে নিয়ে এসে ধর্ষণ করে, তাহলে অবশ্যই তো সেটা খারাপ হবে। কিন্তু তাদের দৃষ্টিতে তো এটা ধর্ষণ না। তাদের দৃষ্টিতে এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত গনিমতের মাল, যেটাকে ভোগ করা তাদের জন্য সম্পূর্ণ হালাল। তখন ইভেন তো যদি তার ঘর থেকে আসে এটা, তারপর এটা ইয়ে হবে, অনৈতিক হবে। ভাই আমি বলতে চাচ্ছি, আমি তো এতটাও ছোট টাইপের না। আপনার সাথে আমি একটু ভাই, আপনি আপডেটেড ছোট আলোচনা নাকি করতে বড়, চাই। ছোট আমি তো নাকি বড় আপডেটেড সেটা আলোচনা, জিজ্ঞেস করছি। আপডেটেড আলোচনার আগে তো বেসিকটা ইয়ে করতে হবে। আপডেটেড যাওয়ার আগে বেসিক কমপ্লিট করতে হবে না? আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে যদি ইভেন তো এই অর্ডারটা ঘর থেকে আসে বা ক্লেম, ধরেন এই ক্লেমটা ঘর থেকে আসলো, দেন কি এটা তারপরেও অনৈতিক হবে কিনা?
দ্যাট উই ওয়ান্ট টু নাও। না, অবশ্যই যে অনৈতিক হবে। ভাই এবার গড আচ্ছা থেকে আমি আসলে আসিফ ঠিক ভাইয়ের আছে, কাছে একটা ঠিক আছে, প্রশ্ন করতে ঠিক আছে, চাই। ঠিক আছে। হাউ ডু ইউ নো দেন গড থেকে আসলে যে অনৈতিক হলো, হাউ ডু ইউ নো? আপনি কনক্লুশন কিভাবে আসলেন? ভাই এটা অনৈতিক হইছে, এটা আমার ঠিক পার্সপেক্টিভে, আছে, এই যে আপনাদের ডেফিনিশন বলেন, আমার ডেফিনিশন বলেন, বুঝছি তো। এটা অনৈতিক। আমি তো আপনার কনক্লুশন বুঝছি। হাউ ডু ইউ নো মানে আপনি কিভাবে পৌঁছালেন এই পজিশনটাতে যে গডও যদি বলে যে আক্রমণাত্মক জিহাদ করে কাউকে গনিমতের মাল মানে রেপ করা, এটা যদি গডের অর্ডার হয় তারপর এটা অনৈতিক, এটা আপনি কিভাবে বুঝলেন? এই পদ্ধতিটা দেখেন আমরা জানতে এখানে চাচ্ছি। আমি আমাদের পদ্ধতিটা আপনাকে শুরুতে বলেছিলাম। এবার আপনার পদ্ধতিটা আমরা জানতে চাচ্ছি যে আপনি কিভাবে বুঝলেন যে এই কাজটা অনৈতিক? আচ্ছা ভাই দেখেন, প্রথম কথা আমি একটু বড় করে বলি, আমাকে একটু সময় দেন, হ্যাঁ? শুনবেন তো অবশ্যই, আচ্ছা ঠিক আছে, আশা বলেন, করি। বলেন। হ্যাঁ, হ্যাঁ, বলেন। দেখেন যদি আপনার কোশ্চেনের সাথে অ্যান্সারটা যদি আমি নিতে তাহলে আচ্ছা দিচ্ছি যদি ভাই, কোশ্চেনের আমাকে একটু অ্যান্সারটা সময় তাহলে দেন, আপনি ডিনাই করতে পারবেন। আমাকে একটু সময় দেন। অন্য সেটা হচ্ছে প্রসঙ্গে না গিয়ে অন্য কোনো প্রসঙ্গে না গিয়ে শুধুমাত্র এই প্রসঙ্গে থাকলে আমি একবারও আটকাবো না। বলতে থাকেন। ভাই আমি কথা বলতে লাগলে উদাহরণ দিতে গেলে তো একটু যাইতেই হতে পারে, তবে না, আমি না, এই কনটেক্সটে থাকবো। উদাহরণটা এই প্রসঙ্গেই থাকতে হবে। যতক্ষণ এই প্রসঙ্গের উদাহরণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি থামাবো না, এটা আপনাকে কথা দিচ্ছি। কিন্তু যখনই আপনি অন্য প্রসঙ্গটা চেঞ্জ করার চেষ্টা করবেন তখনই আটকাবো। কারণ আমরা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে দেখেছি মুমিনদের যখন আমরা আলোচনা করি তখন মুমিনরা লতায় পাতায় করতে, রেড করতে হেরিং কোরআনে ফ্যালাসি করলে তো আমরা অবশ্যই আটকাবো। রেড হেরিং হ্যাঁ, ফ্যালাসি করলে আটকাবো না, এটা ফ্যালাসিয়াস হবে। এটা একটা ফ্যালাসিয়াস হবে, মানে অ্যাক্ট হবে। আপনি জাস্ট শুধু প্রসঙ্গে থাকেন, তারপরে যতক্ষণ ইচ্ছা বলেন। হ্যাঁ ভাই, হ্যাঁ, প্রথম কথা সেটা হচ্ছে যে যেহেতু আপনারা আল্লাহকে মানেন না, সহজ আল্লাহকে মানি কথা। কি মানি না? ও আরে ওয়েট, 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 আব্দুল্লাহ ওয়েট, ওয়েট। ভাই, আরে আপনাকে তো আমাদের শিষ্যের কথা বলি নাই। আমি বলছি হাউ ডু ভাই ইউ নো? আমাকে একটু হাউ সময় ডু তো ইউ দেন, নো? আমি আপনাকে হ্যাঁ, আসলে বিশ্বাস না, রাখেন, আমি যাবো না ভাই। এখানে না ভাই, এখানে আপনি আমরা আপনি কি কিন্তু মানি? পয়েন্টে নাই। ভাইয়া, হ্যাঁ, সজীব ভাই, আব্দুল্লাহ ভাই, আপনি আপনাকে তো আপনি এটা হলো জিজ্ঞেস একটু আপনি মানবে যে এক বুঝতে সেকেন্ড, পারছেন মানবে এক যে এই সেকেন্ড। কাজটা ফার্স্ট ভাই, সরি ভাই, আচ্ছা, না আপনি যে বুঝতে পারছেন যে আপনার কাজটা অনৈতিক, এই কাজটা যে আপনি বললেন যে অনৈতিক, মা বেটিরে তুলে নিয়ে এসে ধর্ষণ করলে ব্যাপারটা অনৈতিক হবে, এই কনক্লুশনে আপনি আসলেন কিভাবে? এটা আপনি বুঝলেন কেমনে? এটা আপনার এটা উপলব্ধি গড হলো থেকে আসে, কেমনে? ইভেন তো এটা গড থেকে আসে, হ্যাঁ, ইভেন জানার তো এটা পরও গড আপনি গড এটাকে বলতে মনে করেন যে আল্লাহ আপনার মাথার উপরে, আপনার আসমানের তাকায় দেখলেন যে আল্লাহ দাঁড়ায় বলতেছে যে যা তুই এই বেটিরে গিয়ে রেপ কর, তাইলে এই তারপরেও বা যে কোন একটা জিনিসটা স্ক্রিপচার অনৈতিক হবে, এটা আপনি কেমনে বুঝলেন? থেকে পাইছেন আপনি, বা কোন একটা স্ক্রিপচার থেকে পাইছেন আপনি, আপনি মনে করলেন যে এটা গড থেকে আসে, কোন একটা স্ক্রিপচারে লেখা আছে কেউ যদি এটা করে মানে এই কাজটা করতে চায়, কেন এটা অনৈতিক হবে? আপনি এটা কিভাবে বুঝলেন? এই একটা যদি গড করতে বলে তারপর এটা কিভাবে অনৈতিক? এই পজিশনটা যে আপনি পৌঁছালেন যে এটা অনৈতিক কাজ হবে, এই মেথোডোলজিটা কি? দ্যাট উই ওয়ান্ট টু নো। বিশ্বজিৎ ভাই, আমরা কি মনে করতেছি না করতেছি এটা আমাদের দেশের পজিশন না। আপনি কিভাবে এই কনক্লুশনে পৌঁছালেন, এইটা হচ্ছে কোশ্চেন। জি আসিফ। হ্যাঁ, আবারও আপনাকে এই কোয়েশ্চেনটা মনে করায় দেওয়া হইলো। এবার আপনি আবার উত্তর দেওয়ার চেষ্টা করেন। অন্য কোনো প্রসঙ্গে যাওয়ার চেষ্টা করবেন না। যাওয়ার চেষ্টা করলে থামায় দেওয়া হবে। বলেন। ভাই দেখেন, কথা হচ্ছে যে আমি এই জন্য আপনাদের সাথে কথা বলতে আসিনি ভাই। আমি মনে করতাম আপনারা উদার মনের হবেন, ঠিক আমাকে আছে, আমরা প্রায় উদার মনের না ভাই। আমরা আব্দুল, উদার মনের না এত ভাই। ভাই মানে রেড এই যে হেয়ারিং করে লাভটা কি ভাই? এই ধরনের রেড হেয়ারিং, এই ধরনের মানে আজাইরা ইয়ে করে আজাইরা টপিক ঘোরা লাভটা কি? আপনি শুধুমাত্র ওই টপিকটাতে কথা বলেন যে টপিকটাতে আমরা ফিক্স হচ্ছি। যদি বলতে না পারেন তাহলে ভাই চলে যান, কোনো সমস্যা নাই। আমাদের সময়, দর্শকদের সময়, নিজের সময় ওয়েস্ট করার তো কোনো দরকার নেই। আমাদের সময় হ্যাঁ, প্রেশার ভাই, দর্শকদের সময় প্রেশার। আমরা এই সময় নষ্ট করতে চাই না। আপনাকে শেষ একবার সুযোগ দিচ্ছি। আপনি এই উত্তরটা শুধুমাত্র দিবেন আগে যে আপনার পদ্ধতিটা কি এটা বোঝার, যে বা এই জিনিসটা যে আপনি জানছেন যে এটা অনৈতিক। ইভেন এটা গড থেকে আসছে এটাও আমরা বলে দিছি। তারপরেও আপনি বলছেন এটা অনৈতিক হবে। এই জিনিসটা আপনি আচ্ছা, কিভাবে আমি বুঝলেন? একটু দর্শকদের জন্য একটু বলে দেই একটা জিনিস। আপনারা যদি বিরক্ত হয়ে যান, যদি অ্যান্সার না পান, তাহলে আপনি আমাদেরকে একটু জানাতে পারেন উইথ হ্যাশট্যাগ অ্যান্সার আস আব্দুল। এই হ্যাশট্যাগ দিয়ে আপনি আমাদের এটা জানাতে পারেন যে আপনারা জাস্ট টপিকের অ্যান্সারটা চাচ্ছেন আরকি। হ্যাশট্যাগ অ্যান্সার আস আব্দুল। জি। ঠিক আছে। তাহলে আমরা একটু মিউট করি সজীব সাহেবের কাছ থেকে। শেষবারের মতো জানতে চাচ্ছি যে আপনি কিভাবে বুঝলেন? বলেন। না ভাই আমি বলতে চাচ্ছি না, আমাকে বের করে দেন, সমস্যা নাই। ও তবে আমি বলতে ঠিক আছে, চাচ্ছি না, ঠিক তাহলে আছে, আমাকে তাহলে ভাই একটা ঠিক আছে। দাঁড়ান, একটা সেকেন্ড, হ্যাঁ, আসিফ ভাই, হ্যাঁ, একটা সিস্টার, সেকেন্ড সিস্টার। ভাই। একটা সেকেন্ড। যদি বলতে না চান তাহলে ভাই সময় নষ্ট করে তো লাভ নাই। ব্রাদার ভাই। জি ভাই, টেক কেয়ার ঠিক আছে, বের করে আব্দুল দিলাম। ভাই। মানে দেখছেন? আমি বলবো না ব্রো, আমি বলবো না। আমি তো অনেক সফিস্টিকেটেড আলোচনা করতে আসছি ভাই। আপনারা তো উদার মনের মানুষ। আচ্ছা, আমরা মুড ওনার পরে না কেন as if আমরা ভাই? আমরা তাদের বালের স্ট্র্যাটেজি বুঝি না। মানে শুক্র ৮ টা দিন অনলাইনে আইসা যদি এখানে চলে আসে, তখন যদি এখানে চলে আইসা এখানে পাকনামি শুরু করে, তো কেমনে হবে ভাই? আসিফ এগুলো ভাই, কি? ডু ইউ লাইক দ্য হ্যাশট্যাগ আসিফ ভাই? ভাই আমি একটা গান একটু চালাইতে চাচ্ছি। চুনাহাগা গানটা এখন। কিন্তু এটা অনেক বড় ৭.৫ মিনিটের। না আচ্ছা আসিফ আপনি ভাই, একটা আপনি এটা উদয় এডিট করছেন ভাই। আগেরটাই বেস্ট ছিল। জেনুইনলি আসিফ ভাই। আচ্ছা মাহন জেনুইনলি ভাই আসিফ। বলেন কোন চুনাহাগা গানটা কোনটা ভালো হইছে? আগেরটা না পরেরটা? আমি ভাইয়া উম্মে হানির গানটা সবচেয়ে পছন্দ করছি। ক্যাচি আছে জিনিসটা, পিডি মানে ছোট আর কি, একটা কোরাস ঠিক না, আর একটা ব্রিজ দিছে নাকি, বেশি বড় না এটা আর কি। হ্যাঁ, এই যে গানের এইটাই সমস্যা। আমার কথা অনেক, কিন্তু আমি
মানে দেখা যায় যে আমি 3 পাতা গান লিখে ফেলাইছি। কিন্তু মানে আড়াইতে পারতেছি না। এতটুকুর ভিতরে আড়াইতে পারতেছি না। তখন দেখা যায় গানটা পুরা ভেঙে গেছে। প্রগ্রেসিভ গান বানায় ফেলতে হবে পুরো পিঙ্ক ফ্লয়েড। হ্যাঁ, অ্যালবাম লেখেন ভাইয়া, বুঝছেন? ফুল অ্যালবাম। হ্যাঁ ঠিক আছে। ফারাজ ভাই, মহান ভাই, আপনারা তাহলে একটু কথা বলেন, আমি একটু ঘুরে আসি। ওকে শিওর। আসিফ ভাই, শিওর। ফারাজ ভাইয়া, আপনি তাহলে কাউকে এড করেন, আমরা মানে কথা বলি আরকি। না, না, আপনি বলেন ভাই। আজকে আমি আপনার কথা শুনবো। বলেন। যেহেতু আর বললেন ভাই অন্য কি কাউকে বলবো? এড করতে না, আমি আমি আজকে ভাইয়া আপনার কথা শুনবো। রিসেন্টলি কি একটা পোস্ট দেখলাম। মানুষজন আরকি পোস্ট করতেছে যে বিফোর দ্য প্রফেট মুহাম্মদ ডাইড, সে বলে হুম। মানে কান্নাকাটি করে বলতেছে যে টেক কেয়ার অফ দ্য ওমেন, টেক কেয়ার অফ দ্য ওমেন। হি ওয়াজ কনসার্নড অ্যাবাউট দ্য ওমেন। ইয়া, একজন রেপিস্ট কত সুন্দর কনসার্ন হচ্ছে আমাদের সম্পর্কে। এটাই তো মানবতা। ইয়েস, মানবতা তো এখানে। রাইট। মানে সে যেসব ঠিক আছে। যা করতে, তারপরে সে তো মানে চিন্তা করতেছে আমি এখন মরে যেতেছি, এখন আমার বেটিদের সাথে যে কি হবে। The thing is, দেখেন, চিন্তা করেন, মোমিনরা আসে একটা ডিসঅনেস্ট ইয়ে নিয়ে, পজিশন নিয়ে, যে আই উইল কোশ্চেন ইউ, আই উইল বি ক্রিটিক্যাল অফ ইউর পজিশন, বাট আমি আমার পজিশন সম্পর্কে, ইভেন দো আই হোল্ড এ পজিশন, এমন না যে আমি কোনো পজিশন হোল্ড করি না, ইভেন দো আই হোল্ড এ পজিশন, আমি ছলচাতুরি করে ইয়ে করবো, যে এমনভাবে দেখাইতে যাবো যে আমার কোনো পজিশন নেই, বা আমি আমার পজিশনে কিছু বলবো না। ডুড, এইভাবে তো আলোচনা হবে না, ডুড। এইভাবে তো আলোচনা মানে না, আমি হয় না। সজীব ভাইয়ের জিনিসটা যেটা বুঝলাম, মানে সে একটা আগের থেকে একটা কি বলে এটাকে, যে একটা আর্গুমেন্ট নিয়ে আসছিল আরকি। তো এইটা হ্যাঁ, আমাদের একটা উপরে প্রিকনসিভ সে নোশন জাস্ট নিয়ে আসে, সবটা চালতেছে। নিয়ে এসে তারপর হ্যাঁ, ওটা হ্যাঁ, নিয়ে আর কি চলচাতুরি টাইপের আলোচনা করতেছে আর হ্যাঁ। কি। আর মানে সে একটা ব্লাইন্ড সাইড, মানে সে আমাদের কথা আসলে মাথায় ঢুকাইতেছিল না যে কি সে আসলে তাকে বলতেছি, হি ডিডন্ট কেয়ার। সো এইভাবে কথা হয় না আরকি। ট্রু, ট্রু। আচ্ছা ঠিক আছে, ন্যাশনাল আপনাকে যুক্ত করা হচ্ছে।